হ্যালো এভরিওয়ান। সো আজকে আমাদের ফার্স্ট ক্লাস। আমাদের আজকে ক্লাসের আমি নাম দিয়েছিলাম ভার্চুয়াল প্রোডাকশন ইন্ট্রোডাকশন অ্যান্ড 3D অ্যাসেট ওয়ার্কফ্লো। সো বেসিক্যালি আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আনরিয়েলের একদম ফাউন্ডেশনটা দেখব। কিন্তু আনরিয়েলের ফাউন্ডেশন যে ওয়ার্কফ্লো, এটার প্রজেক্ট ম্যানেজমেন্ট, এখানে কিভাবে অ্যাসেট নিয়ে আসতে হয়, অ্যাসেটের সেটিংগুলো কী, কীভাবে কাজ করলে আপনাদের জন্য সুবিধা। কারণ আনরিল আসলে একটা জিনিস না। এখানে ইন্ডাস্ট্রির অনেক ধরনের কাজ করা হয় আনরিল ইঞ্জিন দিয়ে। আর এই আনরিল ইঞ্জিন দেখার আগে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা ডিসিসি অ্যাপ দেখব, মানে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন। সেটা আনরিলে কাজ করার জন্য যে কোনো মডেল বা অ্যাসেট আমরা নিয়ে আসতে পারি 3D স্টুডিও ম্যাক্স, মায়া, সিনেমা 4D, ব্লেন্ডার, যে কোনো জায়গা থেকে, হুদিনি। সো আমরা আজকে আমি একটা দেখাবো এখানে কী জিনিসগুলো খেয়াল রাখতে হয়, কী, কী করতে হয়। কিন্তু আপনি যে কোনো ডিসিসি অ্যাপ্লিকেশনে কাজ করেন না কেন, জিনিসটা আসলে একই হবে। মানে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হয় এগুলো একই। মানে এখানে আসলে কোনো ডিফারেন্স নেই। সো আ ফ প্রথমত আমি আসলে একটু বলে দিই যে যেটা বললাম যে আনরিয়াল আসলে একটা জিনিস না। এটা আসলে অনেক কিছু। কারণটা হইলো যে আনরিয়াল ইঞ্জিন ফার্স্টে শুরু হয়েছিল গেম দিয়ে। মানে গেম নিয়ে কাজ হইতো। কিন্তু আনরিয়াল ইঞ্জিন 4 আসার পর থেকে এটার যে ক্যাপাবিলিটি আছে, এখানে আপনারা অলরেডি দেখতেছেন যে অনেকগুলা ইন্ডাস্ট্রি আছে। সো এই ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে গেমস একটা জিনিস, আর বাকি এগুলোকে বলা হয় নন গেমিং এক্সপেরিয়েন্স ডিজাইন। সো এই নন গেমিং এক্সপেরিয়েন্স ডিজাইনের মধ্যে ফিল্ম, টিভি আছে। এখন অনেক সিরিজ, মুভি আনরিয়েল দিয়ে করে, ভার্চুয়াল প্রোডাকশন দিয়ে। লাইভ ইভেন্টে আনরিয়েল ইঞ্জিন ইউজ করে। অ্যানিমেশন, সিমুলেশন, অটোমোটিভ ইন্ডাস্ট্রিতেও আমি অনেক কাজ করছি। আর্কিটেকচারেরও করছি। সো এইগুলো আসলে কানেক্টেড। কানেক্টেড কেন? গেম অনেকটা স্টাইলাইজ হয় সবসময়, যে আর্ট স্টাইলের উপর ডিজাইন করা হয়। এখানে অনেক ধরনের অপটিমাইজেশন, অনেক কিছু করতে হয়। কারণ গেম আসলে আ চলবে বিভিন্ন রকম ডিভাইসে। বাট অন্যান্য যে জিনিসগুলো, আর্কিটেকচারাল বলেন, অটোমোটিভ, ফিল্ম, এই জিনিসগুলো সবসময় স্পেসিফিক ডিভাইসের মধ্যে চলে। সো এই স্পেসিফিক ডিভাইসের মধ্যে চললে আমাদের হাতে কন্ট্রোলটা থাকে যে কীরকম ডিভাইসের মধ্যে আমাদের প্রজেক্টটা রান করতেছে। এবং এইগুলোর মধ্যে সবসময় টার্গেট থাকে যে সবচেয়ে সুন্দরভাবে যেটা দেখানো যায়। সো ভিজুয়াল কোয়ালিটি সবসময় টার্গেট থাকে। সিমুলেশন বাদ দেয়, সিমুলেশনে না। সিমুলেশনে ফিজিক্সটা ইম্পর্টেন্ট আর ডেটা ইম্পর্টেন্ট। কিন্তু অটোমোটিভ, আর্কিটেকচার, ফিল্ম, ব্রডকাস্ট, এগুলোতে সবসময় ভিজুয়ালটাকে প্রায়োরিটি দেওয়া হয়। হাই এন্ড ডিভাইস ইউজ করা হয়। আর এই জন্যে তখন এটার আউটপুটটা অনেক সুন্দর হয়, বাট এটা কন্ট্রোলড। এটা আমরা রিলিজ করতে পারবো না। রিলিজ করলে কেউ যদি লো এন্ড ডিভাইসের মধ্যে চালায় তাহলে আসলে এটা কাজ করবে না। তো আপনারা বেসিকলি এখানে আসে ধরেন ব্রডকাস্ট, লাইভ ইভেন্টে যদি যান, তো এখানে ওদের কিছু শোকেস-টোকেস দেওয়া আছে, কিছু লিঙ্ক আছে। এই লিঙ্কগুলো খুবই ইম্পোর্টেন্ট। যেমন আমি যদি একটা লিঙ্কে ক্লিক করি, ইন ক্যামেরা ভিএফএক্স লেটস সে। সো ইন ক্যামেরা ভিএফএক্সে আসলে আমাকে হচ্ছে আনরিলের পোর্টালে নিয়ে আসলে, এটা হচ্ছে dev.epicgames.com। সো এখানে আসলে যেটা করবেন সেটা হলো লগ ইন করতে হবে অফকোর্স। তো লগ ইন করার পর এখানে পুরো ডকুমেন্টেশন আছে। সো ডকুমেন্টেশনের উপর এখানে ভার্সনও চুজ করা যায়। সো এটা হলো ডকুমেন্টেশন সেকশনে আমরা আছি। বাট ডকুমেন্টেশনটা আসলে খুবই ইম্পর্টেন্ট যেকোনো সাবজেক্টের। এখানে সব কিছু ডিটেল দেওয়া থাকে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ফোরাম আর লার্নিং। ফোরামটা হচ্ছে যে কোনো কোয়েশ্চেন, কোনো একটা প্রবলেমের মধ্যে পড়ছেন। এই প্রবলেম দেখা যায় যে ম্যাক্সিমাম টাইমে এই প্রবলেমটা অন্য কেউ অলরেডি ফেস করতেছে। সো ফোরামে আসে পড়াটা খুবই ইম্পর্টেন্ট। আর লার্নিং, আচ্ছা আমি এটা কেন দেখাচ্ছি? কারণ হলো আনরিয়াল আসলে শেখার কোনো শেষ নাই। সো যতদিন কাজ করবেন কিছু না কিছু শিখতে হয় সবসময়। সো কীভাবে শিখতে হয় এটা দেখানোটা আসলে খুব ইম্পর্টেন্ট আরকি। সো যেমন আমি যে লার্নিং এ ক্লিক করলাম। সো এখানে আপনারা বিভিন্ন ফিল্টার পাশে আছে। হ্যাঁ, এখানে যে ফার্স্টে হলো যে কোর্স। সো ফুল কোর্সগুলো যেটা, সেগুলো একেকটা হলো ফুল কোর্স আরকি। আপনার কোন সাবজেক্টে শিখতে যাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করে
এখানে আছে। যেমন ধরুন যে এটা আমি কোর্সে ক্লিক করলাম ইওর ফার্স্ট আওয়ার ইন আনরিয়েল ইঞ্জিন 5.2। সো 5.2 ইম্পর্টেন্ট না, আপনি নতুনগুলো তো করতে পারেন সেম জিনিস। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে এখানে নিচে আসেন, এখানে ডকুমেন্টেশন টিউটোরিয়াল লিঙ্ক দেওয়া আছে। আমি যদি ক্লিক করি ওয়েট, এখানে একটা ভিডিও ছিল, ভিডিওটা সরাই দিচ্ছে। আমি দেখাইতে আসি, আমি ধরে গেলাম ওটার পুরো ভিডিওটা ছিল। আচ্ছা এই যে আছে, সরি। এটা হলো জাস্ট ওভারভিউ, তারপরে এটা হলো আমার ফার্স্ট ভিডিওটা। সো এখানে ক্লিক করলে আপনি এই ভিডিওটা পুরো দেখবেন, তারপরে পরের চ্যাপ্টার এরকম করে এই সবগুলো আছে। সো 2 থেকে 9 পর্যন্ত 8টা ভিডিও আছে। সো দেখলে এই কোর্সটা আপনি এখানে শেষ করতে পারবেন। একটু ব্যাক যাই। আর একটা জিনিস আছে, যেমন ধরুন লার্নিং পাথ। লার্নিং পাথ মানে কি? লার্নিং পাথ হচ্ছে কয়েকটা কোর্স মিলে একটা স্পেসিফিক লার্নিং পাথ, যে আপনি স্পেসিফিক কোনো একটা জিনিস শিখতে যাচ্ছেন। যেমন ধরেন যে নায়াগ্রা ফ্লুইড, সো নায়াগ্রা দিয়ে ভিএফএক্স করে আনরিয়েলে। সো নায়াগ্রার যদি লার্নিং পাথে ক্লিক করি তাহলে এখানে এই যে এরা রেকমেন্ড করছে যে এটা হলো ওয়েলকাম টু নায়াগ্রা ফ্লুইড। এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, মানে একটা কোর্স। এটা শেষ করে এটা এটা করবেন, এরকম করে আপনারা মুভ করতে পারেন। এটার বেস্ট পার্ট হইল যে অল ফ্রি, কোনো টাকা পয়সা কিছু লাগে না। শেখার অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আছে। সো এটা এখন না, মানে এগুলো এখন দেখার দরকার নেই, এখন আমিই কোর্স করাচ্ছি। বাট যখন একটা ফাউন্ডেশন হয়ে যাবে, ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে আনরিয়েলে, তখন স্পেসিফিক জিনিস শেখার জন্য এই লার্নিং প্ল্যাটফর্মটা খুবই ইম্পর্ট্যান্ট। এই লার্নিং প্ল্যাটফর্মে যেগুলো বাই এপিক গেমস, এগুলো হচ্ছে অফিসিয়াল। আবার আপনি এই যে আলাদা মানুষেরও পাবেন, যে ওরা টিউটোরিয়াল এখানে আপলোড করছে। তো অনেকগুলোই এপিক গেমসের আবার বাইরের অন্যান্য মানুষেরও আপনি পাবেন। আচ্ছা, সো আমরা আনরিয়েলে যাই, রাইট? সো আনরিয়েলে আমরা প্রজেক্ট করার জন্য তো কীভাবে প্রজেক্ট করতে হয় এটা আমরা জানি সবাই। আমি জাস্ট ইঞ্জিনটা লঞ্চ করি, 5.6 দিয়ে করবো, কারণ 5.7 ইস টাইপে এখনও সাপোর্ট করে না, বাট হোপফুলি সুন ওরা করবে। আর 5.7-এ ওরা সাপোর্ট দিলে 5.7-এ মুভ করা উচিত, কারণ ওখানে ম্যাটেরিয়াল সিস্টেম অনেক ভালো, রিয়েলিস্টিক আছে, যেটা মানে আনরিয়েল 5.6-এও আছে। কিন্তু নতুন যে আপনাদের সাবস্ট্রেট সিস্টেমটা বানাইছে, এই সাবস্ট্রেট সিস্টেমটা খুবই ইন্টারেস্টিং। সো ওইটাতে কাজ করতে পারলে আরও লুকটা বেটার হবে। বাট যাই হোক, আমি এখানে যে কোনো আসলে আমি টেমপ্লেট চুজ করতে পারি, এগুলো সব টেমপ্লেট একটা ইঞ্জিন করলে। সো যদি ব্ল্যাঙ্ক স্টার্ট করতে চান, বেটার ব্ল্যাঙ্ক স্টার্ট করলে প্রজেক্টটাকে কনফিগার করে নেওয়া যায় নিজের মতো করে। আর আপনি যদি অন্য কোনো কিছু চুজ করেন তাহলে যেটা হয় সেটা হলো কিছু প্রজেক্ট সেটিং চেঞ্জ হয়, কিছু প্লাগইনস ইনেবল হয়, আর কিছু কন্টেন্ট আসে। এই 3টা জিনিস চেঞ্জ হয় যে কোনো প্রিসেটে। সো আমি সবসময় রেকমেন্ড করি প্রজেক্ট স্টার্ট করবেন ব্ল্যাঙ্ক, তারপরে যত কন্টেন্ট দরকার এটা অ্যাড করে নেওয়া যায় যে কোনো প্রজেক্টে। এটা আজকে আমি দেখাবো। যে কোনো প্রজেক্টে এই কন্টেন্টগুলো অ্যাড করে নেওয়া যায়। যেমন ধরেন যে ফিল্ম আর ইভেন্টের জন্য এরা বেসিক্যালি কিছু নাই, ডিএমএক্সটা সিলেক্ট করলে ও ডিএমএক্সের প্লাগইনটা অন করে দিবে, আর কিছুই না। এন্ড ডিসপ্লেও সেম, আর্কিটেকচার হলো সেম, যে কিছু কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলো খুব ইজিলি আসলে অ্যাড করে দেওয়া যায়। সো আমি যেটা করবো সেটা হচ্ছে ফার্স্টে ব্ল্যাঙ্ক নেব। ব্ল্যাঙ্ক নিয়ে আমি এখানে ব্লুপ্রিন্ট বা সি প্লাস প্লাস, আপনাদের জন্য আপাতত কখনোই সি প্লাস প্লাসের দরকার নেই, ব্লুপ্রিন্ট থাক। প্রজেক্ট নেম আমি এটাকে দিব নিউজ ক্লাস। সাধারণত প্রজেক্টের নাম যত ছোট করবেন তত বেটার। আর আমরা এখানে স্টার নিউজ নামে একটা ফোল্ডার আছে, এখানে আমরা দিব আনরিয়েল একটা ফোল্ডার আছে ইউই, বাট আমরা আজকে একটা নতুনই করবো ওয়ার্কশপ। ওয়ার্কশপের মধ্যে আমরা ইউই আনরিয়েল ইঞ্জিন ফোল্ডার বানাই, এখানে আমাদের অন্যান্য নেসেসারি ফোল্ডারগুলো থাকবে।
সো আনরিলের সব প্রজেক্ট এটার ভিতরে থাকবে গেল। এটার ভিতরে আনরিল স্টার নিউজ ক্লাস হবে, আমরা ছোট করে দিই নামটা এস আন ক্লাস। ওকে, সো জাস্ট ক্রিয়েট। আচ্ছা, ওদিকে এটা হোক, আমরা একটু 3D স্টুডিও ম্যাক্সে আসি। সো আপনারা আপনাদের কন্টেন্ট যে কোনো ডিসিসি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন। আমার কাছে 3D স্টুডিও ম্যাক্স ইনস্টল করা আছে, আমি এটা তৈরি করছিলাম। সো আমরা আজকে যেটা করবো সেটা হচ্ছে এই অ্যাসেটগুলো নিয়ে যাব, কয়েকটা ওয়ে দেখাবো যে কীভাবে এখানে অর্গানাইজ করলে বেটার। এটা আপনার প্রজেক্টের দরকার অনুযায়ী আপনি এই কাজটা করতে পারেন, মানে যেটা আপনার দরকার। ফার্স্ট অফ অল এটা আসুক ইঞ্জিনটা। সো আনরিয়েল ইঞ্জিন, তো আমি আসলে আনরিয়েলের সেট আপটা এইভাবে রাখি, আউটলাইনার এখানে, প্লেস অ্যাক্টরসটা এখানে। প্লেস অ্যাক্টরটা নর্মালি প্লেস অ্যাক্টর এখন এখানেও আছে, এটা আনরিয়েলের নতুন, এটা হচ্ছে ওল্ড স্টাইলের প্লেস অ্যাক্টর। এটা আমি ওই অভ্যস্ত, বাট আপনারা সেম জিনিস এখান থেকেও অ্যাড করতে পারেন, এটা কোনো প্রবলেম না। আর এখন আমাদের এখানে আনরিয়েলে কিছু দেখবো না, আমরা আগে ডিসিসি অ্যাপ্লিকেশনে দেখবো, তারপর এখানে আসবো। আচ্ছা, সো যে কোনো কিছু যখন মডেলিং করেন, মডেলিং করার সময় আনরিয়েলে নিয়ে যাওয়ার আগে কিছু জিনিস মাথায় রাখতে হবে। যেমন ধরেন, ফর এক্সাম্পল আমি যদি একটা কিছু তৈরি করি, আই ডোন্ট নো, জাস্ট কুইকলি আমি একটা এরর তৈরি করে দেখাই। যে ধরেন এরকম একটা কোণা আছে একটা অবজেক্টের মধ্যে, হ্যাঁ এরকম কোণা। তো এই কর্নারটা আমি যদি এখন এটাকে ইনসার্ট করি, বা আগে যদি আমি চ্যাম্পার দিই, ধরেন আমার এখানে এখন কোনো প্রবলেম নেই, কিন্তু প্রথমে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওপেন ভার্টেক্স আছে কিনা এটা চেক করতে হবে যে কোনো ডিসিসি অ্যাপ্লিকেশনে। সো আমার যদি এরকম থাকে, ওভারল্যাপিং থাকে, যে পলিগনটা এই পাশ থেকে এই পাশ হয়ে গেছে, ভার্টেক্সটা বের হয়ে আসছে এরকম, তো এই ধরনের জিনিস কখনোই রাখা যাবে না। এটা খুব বেসিক, বাট আমি তবুও বলতেছি এরকম ওভারল্যাপিং হয়ে বের হয়ে আসছে বা ঢুকে গেছে এরকম কোনো কিছু রাখা যাবে না। সেকেন্ড হইল, ধরেন আসলে ব্রেক করাও তো একটা ঝামেলা, ব্রেক। সো একটা এরকম ওপেন ভার্টেক্স আছে। ওপেন ভার্টেক্স মানে কি, যে এখানে মনে হচ্ছে যে একটা, কিন্তু আসলে এটা ব্রেক করা, ওপেন, এই জিনিসগুলো রাখা যাবে না। আরেকটা জিনিস মাথায় রাখতে হয়, এটা অনেকে বলে যে সবসময় কোয়াডে মডেল করতে, কোয়াডে মডেল করলে ভালো যখন সবসময় আপনার পলিগন কোয়াড থাকে। সো এরকম রাইট, কোয়াড সবসময় থাকবে, এটা ভালো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, যখন আপনি এক্সপোর্ট করে আনরিয়েল ইম্পোর্ট করবেন, আনরিয়েল ডিরেক্টলি হচ্ছে রিয়েল টাইমে চলে। সো রিয়েল টাইমে যখন যে কোনো অ্যাপ্লিকেশন চলে এটা জিপিইউর মধ্যে যায়, আর জিপিইউ কখনো পলিগন চিনে না এরকম কোয়াড। জিপিইউ সবসময় প্রসেস করে হইল ট্রায়াঙ্গেল, মানে ধরেন এরকম এরকম ট্রায়াঙ্গেল, তার মানে আমরা ট্রায়াঙ্গেলে মডেলিং করব না, ট্রায়াঙ্গেলে মডেলিং করা কখনো ভালো বুদ্ধি না। আমরা স্কোয়াডই করব, কিন্তু
পয়েন্টটা হলো যে কোথাও যদি ট্রায়াঙ্গেল থাকে তাহলে এটা কোনো সমস্যা না, কারণ জিপিইউ সবসময় ট্রায়াঙ্গেলই ক্যালকুলেট করে, ওরা কখনো পলিগন বলতে আসলে মানে চারকোনা বা এনগন মানে পাঁচটা কোণা ছয়টা কোণা এরকম কোনো হিসাব রাখে না। কিন্তু কখনো আমরা অতগুলো মানে এনগনে যাব না। এনগন মানে হচ্ছে যেটা ট্রায়াঙ্গেলও না কোয়াডও না, আরও বেশি আছে, পাঁচটা কোণা ছয়টা কোণা, এইটা প্রবলেম করতে পারে শেডিংয়ের মধ্যে। সো হয় কোয়াড, না হলে ট্রায়াঙ্গেল। সো আমার এখানে সব আপনার কোয়াডে আছে, কিন্তু কিছু জায়গায় নাই, যেমন ধরেন যে এইটা হচ্ছে প্রত্যেকটা ট্রায়াঙ্গেল। সো আমি এখানে আর তো কষ্ট করতে যাইনি যে আমাকে এটাও কোয়াডে মডেল করতে হবে, দরকার নাই। ওকে, সো এটা হলো প্রথম ভার্টেক্সের ব্যাপার। সেকেন্ড জিনিসটা হচ্ছে মডেলিংয়ের সময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো ফেস ওরিয়েন্টেশন নর্মালটা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা কীভাবে বুঝবেন? ব্লেন্ডারে অবজেক্ট সিলেক্ট করে অল্টার এন দিলে দেখা যায় যে রেড আর ব্লু। আর 3D স্টুডিও ম্যাক্সে একটা অপশন আছে, সেটা হচ্ছে এই ব্যাকফেস কাল অন করতে হয়। এটা কিভাবে বুঝবো? ধরেন আমি এখন কিছু পলিগন ডিলিট করি। সো নর্মালি ম্যাক্সিমাম 3D অ্যাপ্লিকেশনে প্রথমে এইভাবে দেখায় যে ব্যাক সাইডটাও দেখা যাচ্ছে। সো এই পলিগনটার ধরেন এই স্পেসিফিক পলিগনটা, এটার আসলে ফ্রন্ট সাইড হচ্ছে এটা, আর এটা হলো ব্যাক সাইড। আমি যদি ব্যাক ফেস কার্লিং অন করি তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক। এটা হলো ফ্রন্ট, এটা ব্যাক। সো আমার যদি এটা একটা অবজেক্ট হয় যেটা আমি 3D স্টুডিও ম্যাক্সে নিয়ে যাব, সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ধরেন এটা বন্ধই আছে, এটা আসলে ওপেন কোনো এরিয়া না। সো আমি এটাকে জাস্ট ব্রিজ করে দিই কুইকলি। আচ্ছা, সো এখানে দুইটা প্রবলেম এখন। এক হলো এটা এটা এখন এনগন, এখানে অনেকগুলো আছে। সো এটাকে কানেক্ট করে দেওয়া বেটার, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আমরা ভার্টেক্স, হ্যাঁ, সো এইগুলো যেন কানেক্ট থাকে, এনগন রাখা যাবে না, হয় ট্রায়াঙ্গেল না হলে কোয়াড। আচ্ছা, এক। সেকেন্ড জিনিস হচ্ছে আমার যদি এই ধরেন এই পলিগনগুলো, এগুলোকে আমি জাস্ট দেখানোর জন্য করে দিচ্ছি। অনেক সময় মডেলিং করতে গেলে এটা হয়, ফ্লিপ হয়ে যায়, রাইট? সো আমি ফ্লিপ করি। ফ্লিপ ফ্লিপ কোথায় জানি ছিল, বাট আমি এখানে মডেল করি নর্মাল, ফ্লিপ নর্মাল, হ্যাঁ। বাট এটা যদি আমার কোনোভাবে এটা অন না থাকে ব্যাকফেস কালিং, তাহলে আপনার কাছে দেখে মনে হবে মডেলটা ঠিক আছে, কিন্তু আনরিলে যাওয়ার পর এরকম হয়ে যাবে উল্টা। সো এই ফেসের যে সাইডটা যেন ফ্লিপ না থাকে, এটা মাথায় রাখতে হবে অলওয়েজ, এটা চেক করতে হবে। সো এটা হলো কারেক্ট ওয়ে। এটা কেন বারবার বলতেছি, কারণ ডিসিসি অ্যাপ্লিকেশনগুলো সবসময় দেখায় না বাই ডিফল্ট যে এটা ফ্লিপ সাইড নাকি ফ্রন্ট সাইড। সো ফ্রন্ট সাইডটা সবসময় বাইরের দিকে থাকতে হবে। আর ইভেন যদি আমি একটা প্লেন নিই যেটা আসলে 3D না, একটা প্লেন, সেক্ষেত্রেও ওটা মাথায় রাখতে হবে যে কোন পাশে আপনি টেক্সচারিং বা শেডিং করতে চাচ্ছেন। আমি যদি এটাকে এখন সে আমি যদি এটাকে এখানে এনে রাখি, হুম, সো আমি এখন এটাকে আনরিল নিয়ে যে সেট করবো, সো এই পাশ থেকে আমার ভিউ, তাহলে ঠিক আছে, সমস্যা নেই। কারণ উল্টা এখন আমি যেটাকে অন করতে হবে ব্যাকফেস কালিং, তাহলে আমি বুঝতে পারবো যে এই পাশটা হচ্ছে রং সাইড, এটা হচ্ছে রাইট সাইড, ঠিক আছে। কিন্তু আমার যদি এটা অফ থাকে, আমি মনে করবো হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এটা আসলে ঠিক নেই। তো কারণ এটা অন হইলে দেখা যাবে এটা উল্টা। ওকে, সো এটা হইল আমার
নর্মালটা চেক করা যে ফেসের কোন পাশে ফ্রন্ট সাইড, কোন পাশে ব্যাক সাইড। আচ্ছা, থার্ড জিনিসটা ডিসিসি অ্যাপ্লিকেশনে যেটা করতে হবে সেটা হলো ম্যাটেরিয়াল অ্যাসাইন করে নিয়ে যাওয়াটা বেটার। তাহলে ফাইল অর্গানাইজ করতে খুবই সুবিধা হয়। কিন্তু ম্যাটেরিয়াল তৈরি করার দরকার নেই এখানে। এটা কখনোই ভালোভাবে ট্রান্সফার হয় না। কারণ কি? কারণ হলো যে, যেই ম্যাটেরিয়ালের যে সেটিংগুলো আমরা টেক্সচার দেই, এটার মধ্যে অনেক ধরনের গ্লসিনেস, রাফনেস, কালার যেগুলো দিই এগুলো ঠিকভাবে ট্রান্সফার হয় না। এই ঠিকভাবে ট্রান্সফার হয় না। এই প্রবলেমটা সলভ করার জন্য এখনও চেষ্টা করতেছে ইন্ডাস্ট্রি। ইউএসডি নামের নতুন ফরম্যাট আসছে, যেটা নিয়ে এক্সপেরিমেন্ট করতেছে। এটা এখনও সলিড না, কারণ একেকটা কোম্পানি একেক রকম স্ট্যান্ডার্ড ইউজ করে। বাট এটা নিয়ে চেষ্টা করতেছে। আচ্ছা, সো যেটা করবো আমরা সেটা হচ্ছে ম্যাটেরিয়াল অ্যাসাইন করবো। ম্যাটেরিয়ালের নামটা ঠিক রাখবো যেন আমরা যখন আনরিল যাব তখন বুঝতে পারি যে ম্যাটেরিয়ালটা কোথায় কী দিতে হবে। ফর এক্সাম্পল, আমার যদি এই ফ্লোরটা উডের হয় আর এই ফ্লোরটা টাইলসের হয়, অ্যাটলিস্ট এখানে ম্যাটেরিয়াল অ্যাসাইন করে রাখবো যে উড নামে, যে উড কাঠ 1, টাইলস ফ্লোর টাইলস 1 বা সামথিং কিছু একটা এরকম, রাইট? তাহলে ওখানে যে আমরা অ্যাটলিস্ট প্রপারলি অ্যাসাইন করতে পারবো। এখানে আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে টেক্সচার চেক করা যায়। যে টেক্সচার আমরা দিয়ে টেক্সচারের ইউভিটা ঠিক আছে কিনা, ঠিকভাবে টেক্সচারটা বসতেছে কিনা, এটা চেক করে নিলাম। কিন্তু ম্যাটেরিয়াল আমরা তৈরি করবো সব আনরিয়েলে। তাহলে ওটা খুবই অর্গানাইজড হবে আর কাজ করতে সুবিধা হবে ফিউচারের জন্য। ওয়ে বেটার, মানে যে কোনো কিছু চেঞ্জ করার জন্য। সো আমি এই যে সেটটা বানাইছি এটাতে যেটা করছি সেটা হচ্ছে সব কিছুতে একটা ম্যাটেরিয়াল দিছি, কিন্তু যে অবজেক্টগুলো ডবল ম্যাটেরিয়াল, যেমন ধরেন যে আমি চাইছি যে এই অবজেক্টটা, এইটার সাইডে একটা ডিফারেন্ট ম্যাটেরিয়াল থাকবে, উপরে একটা ডিফারেন্ট। আমি শুধু স্লট বানাইছি, যে যেমন আমি যদি এটা পিক করি তাহলে এখানে কী দেওয়া আছে, এই একটা ম্যাটেরিয়াল দেওয়া আছে, ডবল ম্যাটেরিয়াল আর কি, সেকেন্ডারি আর বেস। আর আমি যদি এখন এইটা পিক করি তাহলে এখানে শুধু বেস ম্যাটেরিয়ালটা দেওয়া, এটা দেয়। আমার শুধু একটা স্লট দরকার এখানে, আমি নামগুলো পরে চেঞ্জ করব। আমার কাছে মনে হয়েছে যে অ্যাটলিস্ট যেই অবজেক্টগুলোতে দুইটা ম্যাটেরিয়াল হওয়া উচিত সেটা আমি দিয়ে রাখি। যেমন এই অবজেক্টটা আমার কাছে মনে হয়েছে যে এখানে একটা ম্যাটেরিয়াল হবে, সাইডে আরেকটা ম্যাটেরিয়াল হবে, দ্যাটস ইট। সো এটা আপনাদের অ্যাপ্লিকেশন C4D অথবা ব্লেন্ডার যেখানে ইউজ করেন ওখানেও ম্যাটেরিয়াল অ্যাসাইন করা যায় একটা অবজেক্টের মধ্যে দুইটা ম্যাটেরিয়াল। সো পলিগন সিলেক্ট করে, সো এটা আপনারা করে ফেলতে পারেন। এই কাজটা আনরিয়েলেও করা যায়, এটা কোনো সমস্যা না। আনরিয়েলেও সিলেক্ট করে করা যায়, কিন্তু ডিসিসি অ্যাপ্লিকেশনে যেহেতু মডেলিং করতেছেন, সো মডেলিং করার সাথে সাথে যদি ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করে রাখেন, ইটস বেটার। ওকে, সো আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে জাস্ট এই দুইটা ম্যাটেরিয়াল বানাইছি, এটা ম্যাটেরিয়াল, এটা বেস আর সেকেন্ডারি, এটা আমি অ্যাপ্লাই করছি। আপনাদের আরও থাকলে করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই দুইটাই যথেষ্ট। কারণ এই বেস বলতে তো আসলে কিছু নেই, এখানে আমি অন্য ম্যাটেরিয়াল দেবো, কিন্তু পুরোটা আমার একটা। এখন আমার কাছে মনে হচ্ছে যে এই অবজেক্টটাতে আমি দুইটা ম্যাটেরিয়াল দেবো, কারণ এই যে মাঝখানে আমি অন্য দিব। তো সেক্ষেত্রে আমি যেটা করতে পারি সেটা হলো, আমি এখানে এসে আমি এইটা সিলেক্ট করি, রাইট? ওকে, সিলেক্ট করে আমি এই পলিগনগুলো সিলেক্ট করবো সব। সো এই পলিগনগুলো আমি সিলেক্ট করলাম, রাইট? তার আগে এটা অ্যাসাইন করি। অ্যাসাইন করার পর আমি আরেকটা ম্যাটেরিয়াল এখানে অ্যাড করব। বেসটা কপি করি, কপি করে এটার নাম দেব, আই ডোন্ট নো, বেস সেকেন্ডারি আছে, থার্ড দেব, থার্ড ম্যাট, জাস্ট লিখলাম থার্ড ম্যাটেরিয়াল। বেসটার নাম দেই ফার্স্ট ম্যাট। ওকে, ফার্স্ট ম্যাট, ও আবার এটা সংখ্যা দিয়ে লিখছি, সরি। সেকেন্ড ম্যাট,
সো ফার্স্ট ম্যাট, সেকেন্ড ম্যাট, আর এটা হলো থার্ড ম্যাটেরিয়াল। ওকে, গুড। এখন থার্ডটা কেন বানালাম? এটা হচ্ছে অন্য একটা কালার দিই শুধু আমাদের বোঝার জন্য, এটার সাথে অরিজিনাল কালারের কোনো সম্পর্ক নেই। ওকে, আচ্ছা। সো এই পুরোটার মধ্যে একটা অ্যাসাইন করি। ওকে, আমরা এখানে এডিট পলিন দিই একটা। ওকে, এটা সিলেক্ট হয়েছে। এটার মধ্যে আমরা দিব হচ্ছে সেকেন্ড ম্যাটেরিয়াল 2 নাম্বার। আপনাদের অ্যাপ্লিকেশনে আপনারা যেভাবে দেন সেভাবে করবেন, এটা কোনো সমস্যা না। পুরোটাতে হবে হচ্ছে ফার্স্ট ম্যাটেরিয়াল, সরি ফার্স্ট ম্যাটেরিয়াল সেকেন্ড। ওকে, রং, সরি, এটা হলো সেকেন্ড। আমি এটা চেঞ্জ করে ফেলি প্লিজ, এটা আমার অনেক প্রবলেম হচ্ছে। ফার্স্ট, সেকেন্ড, থার্ড। ওকে, গুড। সো এখানে আমরা দেবো সেকেন্ড ম্যাটেরিয়াল নাম্বার 2 গান। এটাতে আমরা দেখব ফার্স্ট। আর এইখানে আমরা এই যে রিংটা আছে এটাতে আমরা দিব হলো এটাতে আমরা দিব থার্ড ম্যাটেরিয়ালটা। সো 3টা ম্যাটেরিয়াল আমার এখানে আছে, রাইট? সো এখানে আমি 3টা ম্যাটেরিয়াল পেলাম এই অবজেক্টে। এখন কি করব? আমি চাইলে এটার কপি করে যদি পেস্ট করে দিই তাহলে এই ম্যাটেরিয়াল অ্যাসাইন হয়ে যাবে। ম্যাটেরিয়ালটা অ্যাসাইন হয়ে গেছে। সো আমরা যেটা করতে পারি এখন এই 3টাতে এই যে অবজেক্টগুলো আছে এগুলা জাস্ট আমি রোটেট করে সেট করছি, রাইট? সো আমার এই সিনের ক্ষেত্রে এটা হলো আমার মেইনটা, এটা হলো উল্টা ডিরেকশনেরটা। সো আমি যেটা করব এখন সেটা হলো বাকিগুলো ডিলিট করে দেব। বাকিটা আমি ওখান আনরিলে গিয়ে সেট আপ করতে পারবো। সো এটা ডিলিট করে দেবো, বাই। সো টেকনিক্যালি আমার এটারও দরকার নেই, এটা এখানে আছে, এটা এখানে আছে। সো 2টা খালি রাখলাম, এই পাশটা আর এটা, ডান। সো যাই হোক, ম্যাটেরিয়াল অ্যাসাইন করা এরকমই। এখানে আমার সাথে 2টা অ্যাসাইন করা আছে বেস ম্যাটেরিয়ালটা। সো আমাদের আর কোনো টেনশন নাই। তো ম্যাটেরিয়াল পার্টটা শেষ। আরেকটা জিনিস হচ্ছে ইউভি। আমি শুধু এটা দেখাই, এই ম্যাটেরিয়ালটা আমি বানায় রাখছি শুধু ইউভি চেক করার জন্য, দেখার জন্য। ইউভিটা প্রপারলি করে রাখতে হবে যেন অ্যাটলিস্ট স্কোয়ারিশ থাকে আর কি, মানে ডেনসিটি ওয়াইজ যেন সেম থাকে। এটা নেসেসারি না, কিন্তু একই ম্যাটেরিয়াল যেখানে থাকবে, ধরেন আমার কাছে এটা একটা অবজেক্ট আছে, আবার এটা একটা অবজেক্ট আছে, এই 2 জায়গায় আমি একই ম্যাটেরিয়াল দিতে চাই। কিন্তু 2টা জায়গায় যদি একই ম্যাটেরিয়াল হয় আর ইউভি যদি ডিফারেন্ট সাইজের হয়, যে ডিফারেন্ট স্কেলের হয়, তাহলে টাইলিং মিলবে না। টাইলিং যদি না মিলে তখন একই ম্যাটেরিয়াল যখন আমি এটার মধ্যে দিব তখন এটা সাইজ বড় হবে, এটাতে ছোট হবে, এরকম বা ভাইস ভার্সা, যে এটাতে বড় হয়েছে ওটাতে ছোট লাগতেছে, মিলবে না। তো এই জন্য অ্যাটলিস্ট ইউভি ম্যাপিংটা ঠিক মতো করে নিতে হবে। আপনারা যে ডিসিসি অ্যাপ্লিকেশনে করতেছেন ডেনসিটিটা যেন কাছাকাছি থাকে।
তাহলেই হবে। এটা একদম রকেট সায়েন্সের কিছু না, বাট কাছাকাছি। যেমন এটা আলাদা ম্যাটেরিয়াল হবে, যেন এটার ডিফারেন্ট, এটা সমস্যা নেই। এখানে আলাদা ম্যাটেরিয়াল হবে, সে সমস্যা নেই। বাট আমি চেষ্টা করছি যে যে জিনিসগুলো একই রকম সেগুলোতে যেন অ্যাটলিস্ট এই স্কোয়ারিশটা থাকে। এটা জাস্ট একটা টেক্সচার, একটা নর্মাল একটা টেক্সচার, ইউভি চেকিং এর একটা টেক্সচার যেটা আমি অ্যাসাইন করে রাখছি, যেটা স্কোয়ারিশ বক্স। আপনারা চেকার দিয়ে করতে পারেন বা এনিথিং, আপনাদের ডিসিজ অ্যাপ্লিকেশনে যেটা আছে, এটা সমস্যা নেই। ওকে, সো আমি জাস্ট আন্ডু করি। হুম, ওকে, সো ইউভি ম্যাপিংটা আপনাদের ঠিকঠাক মতো করতে হবে। আরেকটা জিনিস আছে, সেটা জিনিস হলো লাইট ম্যাপ ইউভি। সো লাইট ম্যাপ ইউভি আমরা এখন আর করি না, কারণ এখন আমরা রিয়েল টাইম লাইটিং করি। কিন্তু কখনো যদি স্ট্যাটিক লাইটিং করতে চান, যে কোয়ালিটি মানে ভালো হবে কিন্তু লো এন্ড মেশিনে চলবে, তখনই স্ট্যাটিক লাইটিং করতে হয়। লাইট ক্যালকুলেশন প্রি বেক করতে হয়, মানে বেক লাইটিং। কিন্তু বেক লাইটিংয়ের প্রবলেম হচ্ছে যে ওটাতে লাইটিং চেঞ্জ করা যায় না, এটা স্টুডিও প্রোডাকশনের জন্য ভালো না। সো এই জন্য ইউভি লাইট, মানে লাইট ম্যাপ ইউভি যেটা, সেটা এখানে করার দরকার নেই। বাট শুধু দেখানোর জন্য বলতেছি যে নর্মালি আমরা যদি এই ইউভিটা চেক করি, তো এটা একটা নর্মাল ইউভি, রাইট? এটা হচ্ছে টাইলিং ইউভি একটা, এই অবজেক্টটা, এই সাইডের অবজেক্টটা। আর এটার মধ্যে অন্য কোনো ইউভি চ্যানেল নাই। কিন্তু আমি যদি আরেকটা ইউভি ডাব্লিউ আনর্যাপ দিই, নিচেরটা হইলো আমার চ্যানেল 1। সো এখানে আসে আমি চ্যানেল 2 করতে পারি। হ্যাঁ, চ্যানেল 2 করলে আমি এখানে আরেকটা ইউভি ম্যাপ জেনারেট করতে পারি। এটা হচ্ছে সেকেন্ড ইউভি ম্যাপ, এটা ইউজ হবে লাইট ম্যাপের জন্য। ধরেন এরকম কিছু একটা, আই ডোন্ট নো, মানে আমি জাস্ট দেখাচ্ছি। সো এই ম্যাপটা টেক্সচারিংয়ের জন্য ইউজ হবে না, এটা লাইট ম্যাপ বেক করার জন্য ইউজ হবে। এটা আগে ছিল টেকনিকটা, বাট এটা আমাদের এখন দরকার নেই। আচ্ছা, সো বেসিক্যালি এগুলো খুবই বেসিক। জাস্ট মাথায় রাখতে হবে যে ভার্টেক্স যেন ওপেন এন্ডেড না থাকে, একটা একটার সাথে ওভারল্যাপ না থাকে, নর্মালগুলো যেন ঠিক থাকে। নর্মাল বলতে ওই যে ব্যাকফেস কালিং যেটা দেখালাম, যে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইড, ওইটা ঠিক থাকতে হবে। অনেক সময় মডেলিং করার সময় যে সিমেট্রি ইউজ করলে বা অনেক কিছু করলে দেখা যায় এক সাইড ঠিক আছে, এক সাইড ঠিক নেই। তো ওইগুলো ফ্লিপ করে দিয়ে ঠিক করতে হবে। সো এটা সিনেমা 4ডিতে একভাবে করে, ব্লেন্ডারে একভাবে করে এবং ম্যাক্সে আরেকভাবে করে। ওকে, সো এটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আমার যে অবজেক্টগুলো আছে, অবজেক্টের নামগুলো ঠিক রাখা। বক্স, প্লেন, কিউব, এ ধরনের নাম যেন না থাকে। অ্যাটলিস্ট রেকগনাইজ করা যায় এমন একটা নাম। যেমন ধরেন যে পিলারগুলো আছে, আমি আমি পিলার লিখে রাখছি। কলাম দিতে পারেন বা এনিথিং যেটা আপনারা বুঝবেন নামগুলো দেখে। ওকে, ব্যাক প্লেট আছে, তো ব্যাক প্লেট কী জিনিস? ব্যাক প্লেট হচ্ছে এখানে যে পিছনের এগুলোকে আমি ব্যাক প্লেট লিখে রাখছি। সো আপনাদের ইচ্ছা, বাট রেকগনাইজেবল কিছু দেন। আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা এখন চিন্তা করতে পারেন যে এটাকে কেন আমি একসাথে মার্জ করিনি, মানে একটা অবজেক্ট কেন করিনি, কেন আলাদা আলাদা করে রাখছি? আলাদা করে রাখছি কারণ যখন লাইট ক্যালকুলেশন করে, সো আনরিয়ালের যে ন্যানোইটা লুমেন সিস্টেম, এই সিস্টেমটাতে একটা জিনিস আছে, সেটা হলো আমার ক্যামেরা যদি এইভাবে থাকে, আমরা যদি এটা দেখি, তাহলে এই অবজেক্টগুলো যদি আমি একসাথে মার্চ করে একটা অবজেক্ট করে দিই, তখন ও পুরোটা ক্যালকুলেট করবে। কিন্তু আমি শুধু তাকে আছি এইটুকুর মধ্যে, রাইট? তো এই জন্য এটা করতে হয় না, একটু টুকরা রাখা ভালো। কিন্তু এর আগে উল্টা ছিল। আগের যুগে যখন লাইট বেকিং ইউজ করা হতো, তখন যত কম অবজেক্ট রাখা যায় তত ভালো। কিন্তু এখন স্ক্রিন স্পেস অনুযায়ী যদি আপনি অবজেক্টগুলোকে ডিভাইড করে ফেলেন, এটা বেটার। ফর এক্সাম্পল, এটা এটা একটা বিশাল বড় অবজেক্ট, এই পাশ থেকে এই পাশ পর্যন্ত আছে। আমরা ইচ্ছা করলে এটাকে ব্রেক করে দিতে পারি। ব্রেক করে দিলে অ্যাকচুয়ালি ভালো হবে।
ধরেন এখান থেকে আমরা কেটে 4 টুকরা 5 টুকরা করে ফেলতে পারি। এখন করব না, বাট এটা করলে এটা আরও বেটার। আচ্ছা, এই একটা আছে বক্স ওয়ান। বক্স ওয়ান কী জিনিস, এটা আমি তৈরি করছি এখনই, ডিলিট। সো এইভাবে নামগুলো আমার ঠিক করে রাখতে হবে। দেখেন কোথাও জেনারিক কোনো নাম নেই। ওকে, অবজেক্ট নেমটা রাখাটা খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, অবজেক্ট নেমে আরও কিছু করা যায়, যেমন এখানে তো শুধু সেটটা আছে, হয়তো বা সেট থাকবে না, আরও অন্য জিনিসপত্র থাকতে পারে, মানে এক্সট্রা ইকুইপমেন্ট, অনেক কিছু। সো তখন এই সব সেটের জিনিসগুলো একসাথে যেন থাকে, এটার জন্য আরেকটা কাজ করা যায়। সেটা হলো সবগুলো সিলেক্ট করলাম, টেবিলটা রাখতেও পারি, নাও রাখতে পারি। আচ্ছা, রাখি। এখানে রিনেম করবেন, সো ব্যাচ রিনেম আপনার সফটওয়্যারে যেভাবে করা যায়। সো আমি শুধু প্রিফিক্স দিই। প্রিফিক্স মানে যা নাম আছে তার সামনে কিছু একটা। সো কি দিব, ধরেন সেট দিয়ে দিলাম, আই ডোন্ট নো। হ্যাঁ, সেটের বেস আর কি। সেট দিয়ে আমি জাস্ট রিনেম দিলাম, এই যে সবার নামের সাথে সামনে সেট চলে আসছে। তো আনরিলে যখন যাবে, আনরিলে তো অনেক কিছু থাকবে লেভেলের মধ্যে, তখন এই সেট নামটা দেখলে আমরা বুঝতে পারবো যে এটা শুধুমাত্র ওই সেটের অ্যাসেটগুলো, যেগুলো হচ্ছে বেসটা সেটের। ওকে, সো এটা একটা নেমিং কনভেনশন গেল। আচ্ছা, এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা ফার্স্ট এক্সপোর্ট করা দেখব। এক্সপোর্ট করার আগে আমি একটা জিনিস দেখাই দিই, সেটা হলো যে আমরা স্টার নিউজ যে ফোল্ডারটা, এটার মধ্যে ওয়ার্কশপ নামে ফোল্ডার বানাইছি, রাইট? সো এটা হলো আমার প্রজেক্ট। এটার ভিতরে ইউইতে আমরা এই যে প্রজেক্টটা এখানে তৈরি করলাম, আনরিলের প্রজেক্টটা। সো উপরে, এটার বাইরে, মানে এটার বাইরে বা ইউইর ভিতরেও আপনারা করতে পারেন, বাট আমি সবসময় বাইরে করি, কারণ আমি ধরেন যে এখানে একটা এখানে ফোল্ডার বানাবো 3ds ম্যাক্স, ম্যাক্স ফাইলগুলো এখানে রাখবো আর কি। তো এই যে ম্যাক্স ফাইলটা, এটা আমি ধরেন সেভ অ্যাজ দিয়ে আমি এখন ওয়ার্কশপ 3ds ম্যাক্স, আমি এটার নাম দিলাম স্টার নিউজ সেট 01 ভার্সন 01। ভার্সন কারণ আমার তো ইটারেশন থাকতে পারে। সো এটা আমি সেভ করলাম। সো এরকম আমি ম্যাক্স একটা ফোল্ডার, আনরিলের একটা ফোল্ডার, ডকুমেন্টেশন আলাদা আছে, একটা প্রজেক্ট নিয়ে এভাবে কাজ করি। সো আমি এখানে একটা ফোল্ডার বানাতে হবে, সেটা হচ্ছে অ্যাসেট। অ্যাসেটস। সো অ্যাসেটে আমরা কি করব, আমরা যে জিনিসগুলো এক্সপোর্ট করব সেগুলো সবসময় এখানে রাখবো। সো ফর এক্সাম্পল আমরা ম্যাশ, হ্যাঁ, মেশ মানে আমাদের জিওমেট্রি, তারপরে টেক্সচার, এই সবগুলো আমরা এখানে রাখবো। রাখার কারণটা কি, এটা অর্গানাইজ করা। এখান থেকে আমরা ইম্পোর্ট করব আনরিলে। পরে কোনো কিছু চেঞ্জ করতে হলে, যদি এক্সটার্নালি কোনো কিছু চেঞ্জ করতে হয়, তাহলে এখানে চেঞ্জ করব। তারপরে আনরিলে অটোমেটিক আপডেট করতে পারবো এটা রি-ইম্পোর্ট করে। তো এই মেশ ফোল্ডারটা আমরা করলাম, রাইট? ওয়ার্কশপের মধ্যে অ্যাসেট মেশ। আচ্ছা, এখন আমরা এখান থেকে আমরা আপনাদের ডিসিসি সফটওয়্যারের উপরে এক্সপোর্ট করার জিনিস আমি জাস্ট খালি এখান থেকে দেখাই। আপনারা একইভাবে এক্সপোর্ট করতে পারবেন। সেম সেটিং ব্লেন্ডারও আছে, তারপরে সিনেমা 4Dতেও আছে। এক্সপোর্ট সিলেকশন, যদি সিলেকশন থাকে, না হলে অল দিতে পারেন। এইটার নাম আমরা দিব হচ্ছে অ্যাসেটের ভিতর মেশ, এটা হচ্ছে মেশ ফোল্ডারে আমাদের যাবে। এটার নাম দেব সেট 01 ভার্সন 01 FBX ফাইল। সো আমাদের যেহেতু শুধু জিওমেট্রি আছে এখানে, শুধু মেশ, অন্য কিছু আমরা নিয়ে যাচ্ছি না এখন। স্মুথিং গ্রুপ, ট্রায়াঙ্গুলেট আর টেনজেন্ট অ্যান্ড বাইনর্মাল, এই তিনটা থাকলেই হয়। সো আপনার যে সেটিং, যেই অ্যানিমেশন দরকার নেই, আপনাদের যেই সেটিং আপনার ডিসিসি অ্যাপ্লিকেশনে ওই এক্সপোর্টের সেটিংটা দেখবেন, এই তিনটা থাকলেই হবে, বাকি জিনিসপত্র দরকার নেই। তাহলে
ক্লিন যাবে। ওকে? আর এই এমবেড মিডিয়াটা কখনো দেওয়ার দরকার নাই FBX এক্সপোর্টে, কারণ এটা টেক্সচারগুলো FBX এর ভিতরে এমবেড করে দেয়। সাইজ অনেক বড় হয়। কিন্তু এই টেক্সচারগুলো ঠিকমতো আনরিলে পায় না। টেক্সচার থাকলে আমরা আলাদা করে নিয়ে যাব। ওকে, সো এক্সপোর্ট। অনেকগুলো অবজেক্ট তো টাইম নেবে একটু। এক্সপোর্টেড সাকসেসফুলি। সো নেক্সট সেকশনে আমরা দেখব আনরিয়েলে আনরিয়েলের বেসিকটা দেখব, তারপর এগুলো ইম্পোর্ট করব। সো সি ইউ অন দ্য নেক্সট চ্যাপ্টার।